প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমাদের এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব আন্তর্জাতিক কবিতা। আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যে যেটি আছে, কবিতাটি হলো বের্টল্ট ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আন্তর্জাতিকভাবে ব্রেখট পৃথিবী বিখ্যাত একজন সাহিত্যিক, তবে কবি খ্যাতিতে তিনি যতটা সাহিত্য মহলে সুনামের সঙ্গে স্থান অর্জন করেছেন, তার থেকে অনেক অনেক বেশি তিনি নাট্যকার হিসাবে প্রতিষ্ঠিত। বের্টল্ট ব্রেখট এমন একটি সময়ে আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে কিংবা সাহিত্য জগতে। সেই সময়টা ছিল পৃথিবীর ইতিহাসের এক চরম ঝঞ্ঝার কাল। আমরা যদি দেখি তার জীবনের কথা, বের্টল্ট ব্রেখট 1898 থেকে 1956 এই তার জীবৎকাল, অর্থাৎ পরপর দুটি বিশ্বযুদ্ধকে একেবারে সামনাসামনি দেখার অভিজ্ঞতা হয়েছিল তার। আমরা জানি যে যারা মানবতা দরদি, যারা মানুষকে ভালোবাসে, তাদের চিন্তা ভাবনায় বিশ্বযুদ্ধ প্রবলভাবে দাগ টেনে দিয়েছিল। স্বাভাবিকভাবে বের্টল্ট ব্রেখট তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে কথা আলোচনা করতে এসেছি, যে কবিতা, যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সেই কবিতার একটা প্রেক্ষাপট যদি আমরা জানতে চাই, তবে অবশ্যই ব্রেখটের জীবনীকে আমাদের জানতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। কেন জানতে হবে? কেননা তার জীবন এবং তার দর্শনের উপর এবং তার ভিত্তিভূমির উপরেই কিন্তু এই কবিতাটা দাঁড়িয়ে আছে। যারা পৃথিবীকে শাসন করার দুর্দমনীয় বাসনা নিয়ে বিশ্বযুদ্ধের আসরে অবতীর্ণ হয়েছিল, সেই জার্মান, যার নাৎসি বাহিনীর বীভৎসতার কথা আজও মানুষের হৃদয়কে ভয়ে শঙ্কিত করে দেয়, ঠিক সেই জার্মান জাতির একজন নাগরিক বের্টল্ট ব্রেখট। জার্মানের যে সেই অন্ধকার, সেই যে জটিল মুহূর্তের মধ্যে দাঁড়িয়েও একজন মানবতাবাদী চিন্তা ভাবনার দৃপ্ত প্রত্যয় নিয়ে এগোনো যেতে পারে, তা বের্টল্ট ব্রেখটের দৃঢ় মানসিকতা না হলে বোঝা সম্ভব নয়। আমরা একটা জিনিস দেখব যে বের্টল্ট ব্রেখট যখন কবিতাটা লিখেন, সেই কবিতাটার নাম ছিল কোয়েশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস। কোয়েশ্চেন্স, প্রশ্ন, এ ওয়ার্কার অর্থাৎ শ্রমজীবী, যে কিনা পড়তে জানে। প্রাথমিকভাবেই কিন্তু আমরা দেখব ব্রেখট কিন্তু স্পষ্টতই একটা জায়গায় আমাদের দাঁড় করিয়ে দিতে চেয়েছে যে শিক্ষা আনে চেতনা, আর চেতনার উপর ভিত্তি করেই আমাদের বিপ্লব সংগঠিত হতে পারে, আর বিপ্লবই আনতে পারে মুক্তির চরম নিশানা। অর্থাৎ পড়তে জানে, অর্থাৎ আমাদের শ্রমজীবী মানুষ যে কিনা নিজেকে জানতে পারে, যে শিক্ষার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাস জানতে পারে, সে নিজের অধিকার বোধকে ছিনিয়ে নিতে পারে। অর্থাৎ ব্রেখট ঠিক এই জায়গায় আমাদের দাঁড় করাতে চেয়েছেন, অর্থাৎ শিক্ষার চেতনায় শ্রমজীবী মানুষকে জানতে হবে তার অধিকার, তার চেতনার কথা। কবিতাটি আমাদের বাংলায় অনুবাদ করেছেন বর্তমান সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য এক কবি, নমস্য কবি শঙ্খ ঘোষ। আমরা একটা পরিবেশ পরিকাঠামো বা প্রেক্ষিত যদি আমি আলোচনা করি, ছাত্রছাত্রীরা একটু মন দিয়ে শুনবে। জার্মান বিশ্বযুদ্ধ, নাৎসি বাহিনীর প্রভাব
এবং 1935 সালে নির্বাসন। আমি এই কথাটি একটু আগে আলোচনা করেছিলাম যে জার্মানে তার জন্মগ্রহণ, তবু জার্মানির যে একনায়কত্ব চিন্তাভাবনা, পৃথিবীকে যে শোষণ করার হিটলারি মনোবৃত্তি, নাৎসি মনোবৃত্তির বাইরে কিন্তু মানবিকতার আবেদন তার মধ্যে ছিল। সেই কারণে তিনি নাৎসি বাহিনীকে সমর্থন করতে পারেনি। তার নাটক, তার ভাষা এবং কবিতার মাধ্যমে সেই নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। ফলে নাৎসি বাহিনীর হাতে তাকে কিন্তু নির্বাসিত হতে হয়েছিল 1935 সালে। একটা কথা এখানে আমরা জানাবো যে কেন নির্বাসিত হয়েছিল, মানবিকতার দাবি নিয়ে এবং মার্কসিজমের জন্য। অর্থাৎ তিনি মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। মার্ক্সবাদ কি আনে? মানুষের মধ্যে চেতনা আনে, শ্রমিক শ্রেণী এবং পৃথিবীর সমস্ত মানুষ, দরিদ্র মানুষ, সর্বহারা মানুষকে এক হওয়ার মন্ত্র দেয়। সেই মন্ত্র কিনা বের্টল্ড ব্রেখটের নাটক, কবিতায় বারবার উচ্চারিত হয়েছে, যেটা কিনা নাৎসি বাহিনী কোনো মতেই সহ্য করতে পারেনি। এখানে আমি একটা কথা বলে রাখি যে কবি হিসাবে আমি প্রথমেই বলেছি বের্টল্ড ব্রেখট যতখানি জনপ্রিয় তার থেকে অনেক বেশি নাট্যকর্মী এবং নাট্যকার হিসাবে পৃথিবীর জনমানসে সুপরিচিত। কেননা প্রচলিত যে নাট্য ফর্ম ছিল সেই নাট্য ফর্মকে তিনি ভেঙে দিলেন এবং একটা নতুন নাট্য ফর্মে সারা পৃথিবীর নাটককে একটা পরিবর্তনের পথ তিনি দেখালেন। সেই মার্ক্সবাদী বের্টল্ড ব্রেখট তার নাটকে, বহু সংখ্যক নাটকে একটা নির্দিষ্ট দাবি, একটা নির্দিষ্ট নীতি, যে কথাটা আমি বলবো প্রচারমূলক ভাবনা। কিসের প্রচার? মূলত মার্কসিজম থিওরি, সর্বহারা কমিউনিজম মতবাদ তিনি প্রকাশ করেছিলেন। ফলে অনেক নাটক হয়তো তার মধ্যে একটা প্রোপাগান্ডা ছিল। প্রোপাগান্ডা একটা নির্দিষ্ট দাবি আদায়ের পথ ছিল, সর্বহারা মানুষের অধিকার, দাবি সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার। তার নাটকে আমরা এক শ্রেণীর নাটকে অবশ্যই আমরা লক্ষ্য করব। কমিউনিস্ট হওয়ার কারণে আমরা প্রথমে দেখলাম কি 1935 সালে থেকে নির্বাসন হতে হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, আমরা জানি রাশিয়া কমিউনিজম গভর্নমেন্ট, তাদের সঙ্গে আমেরিকার কিন্তু কোলাবোরেশন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু অদ্ভুতভাবে আমেরিকার যে ধনতান্ত্রিক মনোবৃত্তি, সেই ধনতান্ত্রিক মনোবৃত্তিতে কিন্তু মার্কসিজম বা কমিউনিজম এটা পছন্দ ছিল না। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই আমেরিকা ছাড়তে হয় কমিউনিস্ট বের্টল্ড ব্রেখটকে। তারপরে কি হলো? বিশ্ব নাট্যধারার তিনি কাজ করলেন এবং বিশ্ব নাট্যধারাকে তিনি একটা গতিমুখ দিলেন। এ কথা আমি আগেও আলোচনা করেছি। এবং নাট্যকার এবং কবি এই যেখানেই তিনি থাক না কেন, সাধারণ মানুষ, সর্বহারা মানুষ, শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে তিনি কিন্তু বারবার সোচ্চার হয়েছেন। এইখানে আমি একটা ছাত্রছাত্রীদের একটা কথা আমি বলে রাখবো যে সাধারণ যে মানুষ, যে শ্রমিক, যাদের হাড়ের ফসফেটে আর রক্তের জলসেচে বোনা হয় ধান আর গানের স্বপ্ন, তারাই কিনা পিছিয়ে থাকে। কিসের পিছিয়ে থাকে? তাদের ক্ষমতায়নের দিক থেকে, তাদের মৌলিক চাহিদা, তাদের অধিকারের দাবি আদায়ের দিক থেকে। ইতিহাস কার কথা বলে? ইতিহাস সবসময় তাবেদারি করে কাদের? রাজা, ধনী ব্যক্তিদের, রাষ্ট্রনায়কদের। কেননা সেই রাজা কিংবা ধনী কিংবা রাষ্ট্রনায়করা পয়সা দিয়ে ইতিহাসবিদ পোষেন। আমরা ইতিহাস যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন সম্রাট তারা ইতিহাসবিদ রাখছেন। সেই সমস্ত ইতিহাসবিদ সাধারণত সাধারণ শ্রমিকের কথা নয়, সম্রাট, রাজা, রাজড়া তাদের কীর্তি কাহিনীকে আমাদের সামনে তুলে ধরবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে একটা রাষ্ট্র, একটা সভ্যতা, একটা দেশ কিন্তু পরিচালনা করে রাজা নয়। প্রকৃত তার পরিচালক হলেন তাদের শ্রমজীবী মানুষেরা। কিন্তু সেই শ্রমজীবী মানুষেরা ইতিহাসবিদদের কাছ থেকে বহু দূরে নির্বাসিত থাকেন। তাদের কথা কিন্তু ইতিহাসের পাতায়
তোলা হয় না, উঠে আসে না। সেই জায়গাটা কিন্তু ঘা দিতে চেয়েছেন বের্টল্ড ব্রেখট। তিনি চেয়েছেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি গাথা বইতে লেখা যাদের নাম, কিন্তু তারাই প্রকৃতপক্ষে তার সৃষ্টিকর্তা নয়। তারা সেই সভ্যতা বা শিল্প ভাস্কর্যের নিয়ন্ত্রক নয়। এর পিছনে আছে অসংখ্য সাধারণ মানুষ। তাদের রক্ত ঘাম করা পরিশ্রমে গড়ে ওঠে একটা সভ্যতা, একটা জাতির ভবিষ্যৎ। সভ্যতার রথচক্রকে তারাই এগিয়ে নিয়ে যায়। আমরা এই কবিতা পড়ার সময়, অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতা পড়ার সময় কতগুলো জিনিস একেবারে ওতপ্রোতভাবে দেখব। যেমন থিবস, ব্যাবিলন, লিমা, চীনের প্রাচীর, রোম, সিজার, বাইজেন্টাইন, আটলান্টিস, ক্রিতদাস, আলেকজান্ডার, গল, আর্মাডা, স্পেন, ফিলিপ, দ্বিতীয় ফেডারিক। অর্থাৎ ইতিহাসের এই সমস্ত স্থান, ইতিহাসের এই সমস্ত ব্যক্তিত্বদের আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। তবেই কিনা আমরা এই কবিতার ভিতরে মূল মর্ম কথাকে তুলে ধরতে পারবো, আমরা বুঝতে পারবো, এমনকি ব্রেখটের যে দার্শনিক চিন্তাভাবনার সঙ্গে আমরা পরিপ্রেক্ষিত হতে পারব। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা আলোচনার আগে আমরা এই কবিতায় ব্যবহৃত ইতিহাসের অতীত ধূসর জগতের কয়েকটি সভ্যতা, নগর, রাষ্ট্র এবং তাদের শাসকের সম্পর্কে জেনে রাখতে হবে। তাহলে পাঠকালে তা বোঝার সুবিধা হবে। প্রথমত, থিবস প্রাচীন মিশর সাম্রাজ্যের একটি উন্নত নগর। থিবস সেই সময় শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্যের চূড়ান্ত নিদর্শন স্বরূপ। এই নগরের মোট 7টি দরজা ছিল। সেই 7 দরজা বিশিষ্ট থিবস নগরীর দরজাগুলি হল: 1 প্রোক্টিডেস, 2 ইলেকট্রন, 3 নিয়েস্টেক, 4 প্যালেস ওসিনিজ, 5 নর্দান, 6 হোমোলেড, 7 রুইন। ব্যাবিলন প্রাচীন মেসোপটেমিয়ার একটি সভ্যতা হল ব্যাবিলন, যার বর্তমান নাম ইরাক। এখানে ভাস্কর্য শিল্পের চূড়ান্ত নিদর্শন স্বরূপ 7ম আশ্চর্য ঝুলন্ত উদ্যান আছে। লিমা পেরুর সর্ববৃহৎ ও রাজধানী শহর লিমা, অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন নগর রাষ্ট্র, বিভিন্ন মূল্যবান ধাতু, সোনা রূপার দেশ। স্পেনীয় উপনিবেশ সুন্দর ঝকঝকে নগর সভ্যতা গড়ে তুলেছিল এখানে। চীনের প্রাচীর দীর্ঘকাল ধরে বিদেশি আক্রমণ, বিশেষত দুর্ধর্ষ হুনদের আক্রমণ প্রতিহত করার জন্য চীনের সম্রাটরা খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16শ শতক পর্যন্ত চীনের উত্তর পশ্চিম সীমান্তে বৃহৎ প্রাচীর তৈরি করে। হান, সুই এবং মিং রাজবংশের আমলে পাথর ও মাটি দিয়ে তৈরি এই প্রাচীর। মহাপ্রাচীরের উচ্চতা 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 6532 কিলোমিটার। সাংহাই পাস থেকে লোকপুর পর্যন্ত এটি বিস্তৃত। রোম ইউরোপ মহাদেশের ইটালির রাজধানী ও প্রধান নগর, উন্নত সভ্যতার এক প্রকৃষ্ট উদাহরণ। যুদ্ধ জয়ের বহু কৃতিত্ব নিয়ে অজস্র জয়স্তম্ভ আছে এখানে, স্থাপত্য ও ভাস্কর্যের অন্যতম পীঠস্থান। সিজার প্রাচীন গ্রিক রোমান সাম্রাজ্যের বিশিষ্ট সেনানায়ক জুলিয়াস সিজার। বাইজেন্টিয়াম প্রাচীন গ্রিসের একটি উন্নত বাণিজ্য প্রধান শহর। এই বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল।
সেপ্টিমিয়াস সেভেরাসের আমলে এই সভ্যতা সমৃদ্ধ হয়েছিল। এর পরবর্তী নাম ছিল কনস্ট্যান্টিনোপল, বর্তমানে ইস্তানবুল, তুরস্কের অন্তর্গত। আটলান্টিস উপকথায় আছে 9,000 বছর আগে হারকিউলিসের মিনারের পাদদেশে একটি দ্বীপ ছিল আটলান্টিস, কিন্তু প্রলয়ের ফলে আটলান্টিক সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। আলেকজান্ডার গ্রিসের অন্তর্গত ম্যাসিডন রাজ্যের দ্বিতীয় ফিলিপের পুত্র, বীর যোদ্ধা আলেকজান্ডার। তিনি বিশ্বের বহু দেশ জয় করেছিলেন, এমনকি সমৃদ্ধশালী ভারতের ভূমিতে রাজাপুরকে পরাজিত করে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। খ্রিস্টপূর্ব 326-এ পুরুর সঙ্গে তিনি সন্ধি স্থাপন করেন। গল পূর্ব ইউরোপের এক দুর্ধর্ষ যুদ্ধপ্রিয় জাতি। এরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ আক্রমণ করে লুণ্ঠন করত। এদের পরাজিত করে জুলিয়াস সিজার। আর্মাডা স্পেনের ক্যাথলিক রাজা দ্বিতীয় ফিলিপ প্রোটেস্টান ইংল্যান্ডের উদ্দেশ্যে যে বিশাল নৌবহর তৈরি করেছিলেন তার নাম ছিল আর্মাডা, যদিও ইংল্যান্ডের কৌশলী নৌসেনা দ্বারা সম্পূর্ণ পর্যুদস্ত হয় আর্মাডা বাহিনী। দ্বিতীয় ফেডারিক প্রুশিয়ার সম্রাট দ্বিতীয় ফেডারিকে হলেন এক বিশিষ্ট যোদ্ধা। প্রজাহিতৈষী হলেও তিনি সাম্রাজ্যবাদী সম্রাট ছিলেন। ইংল্যান্ডের সঙ্গে বন্ধুত্ব করে অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন, ফ্রান্স প্রভৃতি দেশের সঙ্গে 1756 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত 7 বছরের দীর্ঘ যুদ্ধে জয়লাভ করেছিলেন। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে। নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাজ ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র বন্দর নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্র গাঁথা পড়ি দিন যাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতার মধ্য দিয়ে যেমন শ্রমজীবী মানুষকে তিনি এই যুগের বা সভ্যতার রথচক্রের নিয়ন্ত্রক হিসাবে সূচিত করতে চেয়েছেন, যেমন জীবনের মহামন্ত্র ধ্বনি একমাত্র সেই শ্রমজীবী মানুষদের পক্ষেই করা সম্ভব হয়, একইভাবে ব্রেখট কিন্তু তার কবিতায় সেই শ্রমজীবী মানুষকেই সমস্ত কৃতিত্ব দিতে চেয়েছেন। আমরা একেবারে কবিতার মধ্যে আসবো। একেবারে কবিতার প্রথম যে লাইন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখা রাজার নাম। রাজারা কি ঘাড়ে করে পাথর আনত? এই যে জায়গাটা আমরা যদি স্পষ্টভাবে দেখি, এই যে মিশর, ইজিপ্ট, এই ইজিপ্টের একটি জায়গা হলো থিপস। খুব আমরা আলোচনা করেছি আগে, উন্নত শহর। এই যে থিপস, এই যে জায়গায় থিপস নগরী, সেই নগরীতে 7টা দরজাওয়ালা নগরী, 7টা বড় বড় সুন্দর স্থাপত্য ভাস্কর্যের কারুকার্যময় দরজা, সুন্দর আভিজাত্য। সেই যে দরজাগুলো বানিয়েছিল
সেই দরজাগুলো কে বানিয়েছিল? রাজা। বইয়ে লেখে রাজার নাম। সাত দরজাওয়ালা থিপস কে বানিয়েছে? রাজা। কিন্তু সত্যিই কি রাজা বানিয়েছিল? রাজারা কি ঘাড়ে করে সেই পাথর এনেছিল? নিশ্চয়ই না। ব্রেকট কিন্তু এই জায়গায় স্পষ্টত ইঙ্গিত করেছেন রাজার নাম ইতিহাসের পাতায় লেখা থাকলেও প্রকৃতপক্ষে কিন্তু রাজা সাত দরজাওয়ালা থিপস গঠন করেনি, বরং অসংখ্য শ্রমজীবী মানুষেরা তাদের রক্ত, জল, ঘাম দিয়েই এই পরিশ্রমের মাধ্যমে ঘাড়ে করে পাথর এনে সাত দরজাওয়ালা থিপস বানিয়েছিল। আমরা পরের লাইনে আসি। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন এক উন্নত নগর রাষ্ট্র, যেখানে বহিঃশত্রুর আক্রমণে বারবার ব্যাবিলনকে পর্যদস্ত হয়েছে, ব্যাবিলনকে ধ্বংস করা হয়েছে, কিন্তু আবার ব্যাবিলন সুন্দরভাবে সাজানো গোছানো একটি নগরে পরিণত হয়েছে। কি করে সম্ভব হলো? রাজারা বানিয়েছিল সব? নিশ্চয়ই না। কে বানিয়েছিল? অসংখ্য শ্রমজীবী মানুষ তাদের দিন রাতের পরিশ্রমের মধ্য দিয়েই আবার গড়ে তুলেছিল ব্যাবিলন, বারবার সুন্দর সৌকর্ষে গড়ে তুলেছিল তাদের নগরে। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? পেরুর রাজধানী, অত্যন্ত উন্নত শহর, সোনার মতো ঝকঝক করে পরিষ্কার পরিচ্ছন্নতার এক উন্নত ভাস্কর্যের শহর। এত সুন্দর শহর যারা বানিয়েছিল তারা কিন্তু ওই শহরে বাস করতে পারত না। শহরে বাস করত ভোগবাদী, রাষ্ট্রশক্তির ধারক বাহক যারা, আমলা অমরাহ, এই সমস্ত ব্যক্তিরা। আর যারা পরিশ্রম করে বানিয়েছিল লিমা শহর, তাদেরকে থাকতে হতো ঠিক লিমা শহরের বাইরে, প্রত্যন্ত অঞ্চলে, ছোট পর্ণকুটিরে। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর দীর্ঘদিন ধরে, প্রায় 2000 বছর ধরে চীনের প্রাচীর তৈরি হয়েছিল। মাটি, পাথর, অসংখ্য রাজমিস্ত্রি লেগেছে। প্রচণ্ড তার পরিশ্রম, প্রচণ্ড শক্তি ব্যয় দিয়ে চীনের প্রাচীর তৈরি হয়েছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। বহু রাজবংশ পর পর এসেছিল, চীনের প্রাচীর বানিয়েছিল। কিন্তু যারা চীনের প্রাচীর বানিয়েছিল সেই সমস্ত রাজমিস্ত্রিরা, তাদেরকে কিন্তু যখন বানানো হয়ে গেল চীনের প্রাচীর, তাদের কিন্তু চলে যেতে হলো। কোথায় গেল তার খবর ইতিহাসের পাতায় কিন্তু নেই। কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে চীন সম্রাটরা এই চীনের প্রাচীর বানিয়েছিল। প্রকৃতপক্ষে কি চীন সম্রাটরা এই চীনের প্রাচীর বানিয়েছিল? না, চীনের প্রাচীর বানিয়েছিল অসংখ্য শ্রমজীবী মানুষেরা, মজুরেরা, যারা দিন রাত পরিশ্রম করে বছরের পর বছর ধরে, হাজার হাজার বছর ধরে তারা এই চীনের প্রাচীর বানিয়েছিল। কিন্তু ইতিহাসবিদরা ইতিহাসের পাতায় তাদের নাম নথিভুক্ত করে রাখেননি। জয় তরুণে ঠাসা মোহনীয় রোম। আমরা আসছি পরের অংশে। ইটালির রাজধানী রোম। এই ইটালির যে রাজধানী রোম, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিজয়স্তম্ভ আছে। বিজয়স্তম্ভ মানে অন্য দেশ আক্রমণ করে সেই দেশকে জয় করার পর তার স্থপতি তারা এখানে তৈরি করেছেন। এত যে বিজয়স্তম্ভ তারা গড়েছিলেন, অর্থাৎ জয় করেছিলেন বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশ জয় করার জন্য তাদের সৈন্য সামন্ত লেগেছে, প্রচণ্ড দেশবাসীর সাহায্য লেগেছে। কিন্তু বিজয়স্তম্ভগুলোতে কাদের বিজয় কীর্তি গাথা স্মরণ করা হয়? নিশ্চয়ই রাজার না। কিন্তু এত যে শ্রমিক, এত যে সেনা, এত যে সাধারণ নাগরিক সম্রাটকে সাহায্য করেছিল, যাদের সাহায্য ছাড়া কোনো যুদ্ধে জয় করা সম্ভব ছিল না, কিন্তু মোহনীয় রোম এত স্থাপত্যে, ভাস্কর্যে, সৌন্দর্যে মোহনীয়, শুধু তাই নয়, তার বিজয় কীর্তি গাথাতে স্মরণীয়,
কিন্তু সেই বিজয় কীর্তিতে কোথাও কি সেই সেনানীর নাম আছে? কোথাও কি সেই শ্রমজীবী মানুষের নাম আছে? না, নেই। বই লেখে শুধু রাজারই নাম। বানালো কে? কাদের জয় করলো? সিজার। সিজার বিখ্যাত রাজা, সম্রাট। এই সম্রাটের যোদ্ধা, তার কৃতিত্ব অবশ্যই স্মরণীয়, কিন্তু শ্রমিকদের, সেনানীদের কৃতিত্বকে অস্বীকার করা যায় না। এই যে এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে সবাই কি প্রাসাদে থাকতো? আমরা এখানে আসি। সিজার যেমন এই বিশাল অঞ্চলের সম্রাট ছিলেন, সিজার যেমন তার পার্শ্ববর্তী দেশগুলো জয় করেছিলেন, ঠিক একইভাবে বাইজেন্টিয়াম নগরী তার স্থাপত্য, শিল্প, ভাস্কর্যে বিখ্যাত ছিল। অন্য পিরিয়ড, অন্য সময়। এই যে গ্রিসের একটা প্রাচীন নগর বাইজেন্টিয়াম, সেই বাইজেন্টিয়াম নগরের শিল্প ভাস্কর্য অত্যন্ত বিখ্যাত। কিন্তু যারা এই শিল্প ভাস্কর্যের শহর গড়েছিল, এত প্রাসাদ, পুরী, সেখানে যে সমস্ত লোক বাস করত, তারা কি শ্রমজীবী মানুষ? শ্রমজীবী মানুষেরা কি সেই রাজপ্রাসাদে ঠাঁই পেত, যাদের পরিশ্রমে সেই প্রাসাদগুলো তৈরি হয়েছিল? এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। উপকথায় আছে, আমরা এখানে দেখবো আটলান্টিক মহাসাগর। উপকথায় আছে আটলান্টিক মহাসাগরে একটি দ্বীপ ছিল। সেই দ্বীপটা আটলান্টিক মহাসাগরের প্রলয়ে ডুবে গিয়েছিল। সেখানে যে সাম্রাজ্য ছিল, সেখানে যে রাজা ছিল, তার সৈন্যবাহিনী ছিল, সবাই কিন্তু সেদিন আর্তনাদ করে উঠেছিল। শুধু একা রাজা নয়, যে সমস্ত কৃতদাস ছিল, যেই কৃতদাসদেরকে মূলত আফ্রিকার এই সমস্ত অঞ্চল থেকে যুদ্ধ জয় করে ধরে নিয়ে যাওয়া হতো, যাদেরকে সারা জীবন বেগার খাটতে হতো, যাদেরকে বিক্রি করে দেওয়া হতো বড় বড় অভিজাত এবং সম্রাটদের কাছে। মূলত গ্রিস, ইটালি, ফ্রান্স, জার্মান, স্পেন, এই সমস্ত দেশের লোকেরা তাদেরকে কৃতদাস করে আনতো। যাই হোক, এই কৃতদাস যারা আটলান্টিস দ্বীপে থাকতো, তারাও কিন্তু তাদের মাতৃভূমি, তাদের দ্বীপের জন্য হাহাকার করেছিল। একা রাজা বা একা সম্রাট, রাষ্ট্রনায়ক সেদিন কিন্তু দুঃখ পেয়েছিল, তা কিন্তু নয়। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? তরুণ আলেকজান্ডার। আমরা দেখব এই যে গ্রিস, এইখানে গ্রিসের একটা রাজ্য ছিল, তার ম্যাসিডন। অত্যন্ত বীর যোদ্ধা আলেকজান্ডার দীর্ঘ পথ অতিক্রম করে, এই সমস্ত পথ অতিক্রম করে, ইরাক, ইরান, মেসোপটেমিয়ার এই সমস্ত জায়গায় অতিক্রম করে তিনি ভারত আক্রমণ করেছিলেন। এবং ভারত আক্রমণ করে ভারতের যে তৎকালীন সম্রাট পুরুকে তিনি পরাজিত করেছিলেন খ্রিস্টপূর্ব 326 বর্ষে। কিন্তু সেই অবশ্য পরে তিনি পুরুর সঙ্গে সন্ধি স্থাপন করে চলে যান, মারা যান পরবর্তীকালে, সেটা আলাদা ইতিহাস। এই যে এত মেসিডন থেকে শুরু করে এই সমস্ত জায়গায় তিনি যে সাম্রাজ্য বিস্তার করতে করতে ভারত জয় করেছিলেন, অবশ্যই তার কীর্তি, অবশ্যই তার বীরত্বের পরিচয়। কিন্তু আমাদের প্রশ্ন, কবির প্রশ্ন, আলেকজান্ডার কি ভারত জয় করেছিল একার শক্তিতে? কখনো না। তার সৈন্য সামন্ত ছিল এবং তার পরিপার্ষদ ছিল এবং তার যে লোকবল ছিল, সমস্ত জনের মিলিত শক্তির ঐক্যের ফলে কিন্তু তিনি দীর্ঘ সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিলেন। কিন্তু যদি বলা হয় ভারত জয় কে করেছিলেন, ইতিহাস বই থাকবে লেখা আলেকজান্ডারের নাম। কিন্তু এত যে সৈন্য সামন্ত, এত যে শ্রমজীবী সাধারণ মানুষ, যাদের ঐক্য, যাদের প্রয়াস, যাদের শক্তি দিয়ে তিনি জয় করেছিলেন বিশাল সাম্রাজ্য, তাদের কথা কিন্তু ইতিহাস ভুলে যায়।
আমরা পরের লাইনে আসবো। গলদের নিপাত করেছিলেন সিজার, নিদেন পক্ষে একটা রাঁধুনি তো ছিলেন সিজার। আমরা এই সিজারের কথা বলবো, জুলিয়াস সিজার, যিনি দীর্ঘদিন ধরে এই ফ্রান্স, স্পেন, এই সমস্ত জায়গায় তিনি দখলদারি করেছিলেন, জয় করেছিলেন, গলদেরকে তিনি নিপাত করেছিলেন এবং দীর্ঘদিন তার সাম্রাজ্যকে সুস্থিত করেছিলেন। অর্থাৎ এত যে যুদ্ধ জয় করলেন, যুদ্ধ জয় করার, গলদের যে নিপাত করলেন, তার জন্য একা তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন? যদি ধরা যায় তিনি একাই যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, আরে কমপক্ষে তো তার সাহায্য করার জন্য তার একটা রাঁধুনি ছিল যে তাকে খাদ্য সরবরাহ করত। এই জায়গাগুলো কিন্তু লেখক সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা পরের অংশে আসবো। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। আমরা এই জায়গায় যাই, স্পেন, এই জায়গাটা হচ্ছে স্পেন। স্পেনের ধর্ম হচ্ছে ক্যাথলিক, আর এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্মমত। শোনা যায় ইংল্যান্ডের রানীকে তিনি প্রণয় প্রস্তাব দিয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন, এবং ধর্মীয় কারণ ইত্যাদি কারণ স্পেনের সম্রাট ফিলিপ কি করেছিলেন, বিশাল নৌবাহিনী প্রায় 130টি নৌবহর নিয়ে তিনি আক্রমণ করেছিলেন ইংল্যান্ডকে। এবং ইংল্যান্ডের নৌসেনা এত দক্ষ, সেই নৌসেনারা কি করলো, প্রত্যাঘাত আনলো এবং প্রত্যাঘাতে স্পেনীয় আর্মাডাকে একেবারে ছারখার, একেবারে বিধ্বস্ত করে দিল। বিখ্যাত স্পেনিশ আর্মাডা ধ্বংসের কথা ইতিহাসে আমরা সবাই পড়েছি। অর্থাৎ স্পেনিশ আর্মাডা যে ধ্বংস হলে ইংল্যান্ডের জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ঠিকই, কিন্তু স্পেনের কি হয়েছিল? স্পেনের রাজা ফিলিপ, সে অবশ্যই দুঃখ পেয়েছিল, সে হতাশা পেয়েছিল। ইতিহাস বইয়ে সেই দুঃখ হতাশার কথা লেখা আছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে নৌবহরে অসংখ্য নৌসেনা ছিল, স্পেনীয় সেই সমস্ত নাগরিকরা, তাদের মৃত্যুতে তাদের পরিবার পরিজন কেউ কাঁদেনি? তাদের পারিপার্শ্বিক লোকেরা কাঁদেনি? স্পেনের অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা তাদের মাতৃভূমিকে ভালোবাসত, জাতীয় ঐক্যকে ভালোবাসত, তাদের আত্মসম্মানে আঘাত লাগেনি? একা ফিলিপের লেগেছিল? এই যে বিস্তৃত অসংখ্য মানুষ, অসংখ্য সৈন্য, অসংখ্য শ্রমজীবী, অসংখ্য নাগরিক মানুষ, যাদের পরিশ্রম, যাদের চিন্তাভাবনা, যাদের চেতনা একান্তভাবে তার দেশের জন্য, কিন্তু সেই দেশের পরাজয়ে তাদের বেদনার কথা ইতিহাস কিন্তু আমাদের জানাচ্ছে না। জানাচ্ছে কার কথা? শুধুমাত্র রাজার কথা। ফ্রেডরিক, প্রুশিয়ার সম্রাট। প্রুশিয়া দেশটি এই জার্মানের এইরকম একটা জায়গা। প্রুশিয়ার সম্রাট কি করেছিলেন? ইংল্যান্ডের সঙ্গে সন্ধি স্থাপন করলেন। এই যে পাশাপাশি ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া ইত্যাদি দেশ আছে, এই দেশগুলোকে তিনি আক্রমণ করলেন এবং 7 বছরের দীর্ঘ যুদ্ধ করে তিনি এই সমস্ত দেশে নিজের প্রভুত্ব কায়েম করতে পেরেছিলেন। অর্থাৎ দীর্ঘ যুদ্ধ, 7 বছরের যুদ্ধ, এই যুদ্ধে জিতেছিল ফ্রেডরিক, দ্বিতীয় ফ্রেডরিক, প্রুশিয়ার সম্রাট। কিন্তু মনে রাখতে হবে, এই যুদ্ধ জয়ের পিছনে তার পরিকল্পনা, তার সৈন্য সামন্ত, তার সহযোগী কর্মচারী, শ্রমজীবী মানুষ প্রত্যেকেরই অবদান আছে। কিন্তু 7 বছরের যুদ্ধ একা জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক, এই কথাটা কিন্তু মিথ্যা। কিন্তু ইতিহাস সেই মিথ্যারই প্রশ্রয় দেয়। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব, অথচ খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। অর্থাৎ ইতিহাসের পাতায় পাতায় আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখব বিভিন্ন রাজা, বিভিন্ন সম্রাটদের বিজয় কীর্তি গাথাই লেখা আছে। কিন্তু এই যে বিজয়োৎসবের ভোজ, আনন্দ, মজলিস, মেতে ওঠা, তার পেছনে একমাত্র রাজার কৃতিত্ব, আর কারোর কৃতিত্ব নেই। কিংবা পরাজয়ের গ্লানি একমাত্র রাজা আর তাদের দেশের নাগরিকের নয়, এটা কিন্তু মিথ্যা কথা। মনে রাখতে হবে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বারবার ব্রেখট কিন্তু একটা কথা বলতে চেয়েছেন, আমাদের যে সভ্যতা, আমাদের যে ইতিহাস দাঁড়িয়ে আছে শ্রমজীবী মজুর শ্রেণীর মানুষদের মধ্যে,
তারা যতদিন না শিক্ষিত হবে, যতদিন না তাদের মধ্যে চেতনা বোধ জাগ্রত হবে, তারা ততদিন ইতিহাসের পাতায় নিজেকে স্থায়ী হিসাবে গড়ে তুলতে পারবে না। কেননা তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে অবহেলা করে ইতিহাসবিদ কিংবা ইতিহাস শুধুমাত্র প্রশ্রয় দেয় তাদের পৃষ্ঠপোষক রাজা এবং সম্রাটদের বা রাষ্ট্রনায়কদের। মনে রাখতে হবে, সমস্ত বিজয়োৎসব, সমস্ত জয়, সমস্ত আনন্দ, এমনকি সভ্যতার প্রতিটি পদক্ষেপ, সভ্যতার পিলসুজকে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই শ্রমিক শ্রেণী, মজুর শ্রেণীর মানুষেরা। রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে। রবীন্দ্রনাথ বলেছেন যে সভ্যতার পিলসুজকে এই শ্রমিক শ্রেণীর মানুষ এগিয়ে নিয়ে যায়, কিন্তু আলোকে পায় বাইরের সবাই। আর পিলসুজ থেকে রেডির তেল গড়ে পড়ে সেই সমস্ত শ্রমজীবী মানুষের উপর, অর্থাৎ তাদেরকে শোষণ করা হয়, তাদেরকে নির্যাতন করে রাখা হয়। আর আলোর রোশনাই, ভোগ, সাম্রাজ্যবাদ, আনন্দ, ভোগবাদী চিন্তা চেতনা প্রকাশ করে উপরতলার মানুষ। অর্থাৎ এই শ্রমজীবী মানুষেরা যেদিন পড়তে জানবে, যেদিন তাদের মধ্যে চেতনা আসবে, তবেই কিন্তু সেদিন তাদের নিজের অধিকার বোধকে তারা জাগ্রত করতে পারবে। মার্ক্সবাদী ব্রেকট তাই সর্বহারা শ্রেণীর মানুষদেরকে এই একটা জায়গায় বোধহয় সচেতন করতে চাইছেন যে শিক্ষার চেতনা তুমি যদি পড়তে জানো, তুমি যদি ইতিহাসের পাতা উল্টাতে পারো, ইতিহাসের পাতায় তোমার কেন ঠাঁই নেই এটা যদি জানতে পারো, তাহলে আগামী ইতিহাস কিন্তু তোমরাই রচনা করবে। পৃথিবীর ইতিহাস কিন্তু শ্রমজীবী মানুষের রচনা করে। পাতায় পাতায় তখন বিজয়োৎসবের কথা লেখা থাকবে, কীর্তিগাথা লেখা থাকবে অসংখ্য সাধারণ শ্রমজীবী মানুষ, মজুরদের নিয়ে। এবং এত সব খরচ মেটাতকে কত সব খবর, কত সব প্রশ্ন, এত প্রশ্ন কবি রেকর্ড করেছেন। প্রায় মোটামুটি মূল যে পৃথিবী, চীন থেকে শুরু করে ভারত, এই মূল পৃথিবী, এবং আমরা চলে যাব লিমা শহরের কথা, মূল পৃথিবীর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কথায় তিনি বারবার প্রশ্ন তুলেছেন যে এদের কিন্তু সভ্যতার জন্য মজুরেরাই তারা কীর্তি কথা করেন, তাদের নিয়েই কিন্তু সভ্যতা এগিয়ে যাবে। তাই তাদেরকে ছেড়ে আমাদের সভ্যতা কখনো এগোতে পারে না। ইতিহাস তাদের নিয়েই রচনা হোক, সর্বহারা শ্রেণীর মানুষদের নেই।